কমন পার্টস অফ টেক্সটাইল মেশিনারির আরেকটা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এর আগে আমি গিয়ার এবং তার সাধারণ কয়েকটা প্রকার নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এই গিয়ারটা আসলে অ্যাপ্লিকেশনগতভাবে তো আমরা শিখে আইছি এটা কিভাবে কাজ করে। যেরকম আমরা জানি যে ড্রাইভার গিয়ার আছে, ড্রাইভ হ্যান্ড গিয়ার আছে, তারপরে মিডলার গিয়ার আছে। এগুলো কিভাবে কাজ করে, কাউন্টার ফাংশন কেমন, কোনটা একজন আরেকজনকে প্রভাবিত করে, এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। তার সাথে পুলি, যেটাকে আমরা বলেছিলাম যে যার সাবকামফারেন্স অর্থাৎ ওই পরিধিটা যার থাকবে মসৃণ, কোনো জিগজ্যাগ ফরমেশন থাকবে না, সেটাকে আমরা বলি পুলি। এই পুলি সম্পর্কে একটু সাধারণ কিছু আলোচনা থাকবে। আমি ভিডিওর শুরুতে আরেকবার বলে নিই, এই ভিডিও টিউটোরিয়ালটা মূলত যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছে তাদের জন্য, এবং স্পেশালি তাদের জন্য যারা শুধুমাত্র সিজিপি এর জন্য পড়াশোনা করে না। কারণ সিজিপি এর জন্য যারা পড়াশোনা করে তারা আসলে এই টপিকসগুলো বই অনেক ভালো বুঝতে পারে এবং সেই অনুযায়ী ভালো রেজাল্ট করে। কিন্তু আমরা যখন গার্মেন্টসে চাকরি করতে যাব, প্রতিটা ডিপার্টমেন্ট, সেটা স্পিনিং হোক, উইভিং হোক, নিটিং হোক, ডাইং, প্রিন্টিং, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, সেখানে একটা ডিপার্টমেন্ট থাকে। আপনারা যারা জব মার্কেটে আছেন তারা আরও ভালো জানবেন, সেটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট। এই মেকানিক্যাল ডিপার্টমেন্টের মূল কাজ কিন্তু মেশিনে যদি কোনো রকম সমস্যা হয় তারা দেনা এসে সেটা সলভ করার চেষ্টা করে। তো যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মূল কাজ হচ্ছে প্রোডাকশন ওরিয়েন্টেড কাজ, তো প্রোডাকশন বাড়ানো কমানোর জন্য আমাদের কিন্তু এই মেশিনগুলো সম্পর্কে কিছুটা হলেও ধারণা থাকা প্রয়োজন। দেখা যাচ্ছে আপনি কোনো গার্মেন্টস কোম্পানিতে হয়তো বা ম্যানেজার পোস্টে আছেন, আপনার প্রোডাকশনটা খুব কুইকলি ডেভেলপ করা দরকার। এই সময় যদি আপনি এই ন্যূনতম কমন সেন্সগুলো না থাকে মেশিন সম্পর্কে, মেকানিক্যাল ডিপার্টমেন্টের লোকজন যা বলবে আপনাকে কিন্তু তাই বিশ্বাস করতে হবে। বললে এই সমস্যা আপনাকে তাই মনে করতে হবে। মধ্যেখান দিয়ে আপনার সময় নষ্ট হলো, প্রোডাকশন কস্ট কম হলো, আর প্রোডাকশনের পরিমাণটা যখন কম হবে, কোম্পানির হেড কিন্তু আপনাকেই ধরবে। তো সেজন্য আমাদের এই বিএসসি ডিগ্রিটাতে এই মেকানিক্যাল ডিপার্টমেন্টের উপর বেসিক প্রতিটা সেমিস্টারে কিছু না কিছু পড়া থাকে। তো এই পড়াগুলোর ভেতরে যেগুলো আমাদের প্র্যাকটিক্যালি আসলে দরকার টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে বসে, আমি শুধুমাত্র সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই কমন পার্টস অফ টেক্সটাইল মেশিনারিতে। সুতরাং কথা না পারে এখন আমরা এটার ভিডিও টিউটোরিয়াল বোঝার চেষ্টা করি। তো এখানে আমরা দুটো গিয়ার দেখতেছি, একজন আরেকজনের সাপেক্ষে ঘুরতেছে। যখন দুই পদার্থিক গিয়ার এইভাবে যুক্ত হয়ে ঘুরে তখন আমরা এটাকে বলি হচ্ছে গিয়ার ট্রেন, যেখানে একটা থাকে ড্রাইভার গিয়ার আর একটা থাকে ড্রাইভিং গিয়ার। যে গিয়ারটা নিজে নিজে শ্যাফটের মাধ্যমে ঘুরে সেটা হচ্ছে ড্রাইভার গিয়ার, আর ওই ড্রাইভার গিয়ার যেটাকে ঘোরাতে সহায়তা করে সেটাকে বলে ফলোয়ার গিয়ার কিংবা ড্রাইভিং গিয়ার। তো একটা কথা এখানে মনে রাখতে হবে, ফলোয়ার গিয়ারও যা, ড্রাইভিং গিয়ারও তা। তো ড্রাইভার আর ড্রাইভিং গিয়ারের ভিতরে আর একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা হচ্ছে কি, ড্রাইভার গিয়ার যদি ক্লকওয়াইজ ঘুরে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে ড্রাইভিং গিয়ার বা ফলোয়ার গিয়ার ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। একইভাবে যদি তার উল্টা ঘটনা ঘটে, অর্থাৎ কোনো একটা কারণে ড্রাইভার গিয়ারটা ঘুরলো হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে ড্রাইভিং গিয়ারটা কোথায় ঘুরবে? ঘড়ির কাঁটার দিকে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে ড্রাইভার আর ড্রাইভিং গিয়ার পরস্পর বিপরীতমুখী হয়ে ঘুরবে, যেটা মেশিনের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন কোনো একটা কারণে যদি আমরা ট্রাই করি যে ড্রাইভার ড্রাইভিং দুটোকেই একই দিকে মুভ করানোতে দরকার হয়, তখন এখানে আর একটা গিয়ার ব্যবহার করা হবে, যে গিয়ারটাকে আমরা বলবো মিডলার গিয়ার। তবে এটা কিন্তু সেই গিয়ার ট্রেন হিসাবেই থাকবে, যেহেতু গিয়ার ট্রেনের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যখন দুই বা ততোধিক গিয়ার পরস্পরের সাথে সংযুক্ত হয়ে ঘোরে তখন সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ার ট্রেন। তো সেন্টারে যেটা আছে সেটা হচ্ছে আইডলার বা মিডলার গিয়ার, দুটো একই অর্থে ব্যবহার করা হয়। এখন দেখা যাচ্ছে এই সেন্টার গিয়ারটার জন্য ড্রাইভার আর ড্রাইভিং দুটো একই দিক ঘুরতেছে। আর একটা বিষয় হচ্ছে, কোনো একটা কারণে যদি ড্রাইভার গিয়ারটার সাইজ বড় হয়, ড্রাইভিং গিয়ারটার সাইজ ছোট হয়, যেমন এখানে দেখা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হতে পারে, এটা যদি আমরা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে একটু চিন্তা করে দেখি, যে ড্রাইভার গিয়ারের সাইজ বড় হলো, ড্রাইভিং গিয়ারের সাইজ হলো ছোট, কিংবা যদি তার উল্টা হয়,
ড্রাইভেন গিয়ারের যদি সাইজ বড় হয়, ড্রাইভার গিয়ারের যদি সাইজ ছোট হয়, সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখন আমরা প্রথমে একটা স্কেল নিয়ে কিংবা কল্পনায় এই দুইটা গিয়ারেরই সেন্টার থেকে এটার ব্যাসার্ধটা মেপে নেব। আমরা ফার্স্টে ড্রাইভার গিয়ার অর্থাৎ তারটা মেপে নিলাম, এবার ড্রাইভেন গিয়ারের মাপা হলো তার হচ্ছে ব্যাসার্ধটা। এখন দেখা যাচ্ছে যেটা ড্রাইভার গিয়ার সেটা সাইজ বড় সাইজের একটা সুবিধা হচ্ছে এটা যদি একবার ঘুরে ড্রাইভেন গিয়ারটা 2 থেকে 3 বার ঘুরতে পারে, অর্থাৎ ড্রাইভার গিয়ার যদি একবার ঘুরে ড্রাইভেন গিয়ারটা ঘুরবে 2 থেকে 3 বার। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ড্রাইভেন গিয়ার কয় পাক ঘুরবে সেটা আসলে টোটালি ডিপেন্ড করবে ড্রাইভার গিয়ারের দাঁত সংখ্যা বা টিথ সংখ্যা কত। এখানে যেটা সবচেয়ে বড় সুবিধা, সেই বড় সুবিধাটা হলো যে ড্রাইভার গিয়ার একবার ঘোরানোর ফলে যদি একাধিকবার ড্রাইভেন গিয়ার ঘোরানো সম্ভব হয়, সেটার ফলে আমরা কি বুঝতে পারবো? দিলাম আমি শক্তি কম কিন্তু পেলাম গতি শক্তিটা বেশি। অর্থাৎ ড্রাইভার গিয়ার অর্থাৎ বাম সাইডেরটা একবার ঘুরলে ড্রাইভেন গিয়ারটা ঘুরতেছে 2 বার বা 3 বার, অর্থাৎ বাম সাইডটা শক্তি দেওয়া হয়েছে। যেহেতু আমরা জানি যে ড্রাইভার গিয়ারটাই আসলে কি করে, শ্যাফটের মাধ্যমে ঘোরে। তো এখানে অনুপাতটা হচ্ছে 1:2, অর্থাৎ ড্রাইভার একবার ঘুরলে ড্রাইভেন ঘুরবে 2 বার। তার মানে ধরে নিতে পারি ড্রাইভার গিয়ারে যদি 20টা দাঁত থাকে তাহলে ড্রাইভেন গিয়ারে কয়টা দাঁত থাকবে? 10টা। তাহলেই তো এর অনুপাতটা হবে 1:2। তো এই ছোট্ট আমাদের এই বেসিক ক্যালকুলেশনটা একটু জানা এই কারণে প্রয়োজন যে কখনো কখনো এই বিভিন্ন টেক্সটাইল মেশিনারির ইন্টারনাল পার্ট খোলার পর দেখা যায় কোনো গিয়ার বড় কোনো গিয়ার ছোট। আসলে ছোট বড় গিয়ারের কি প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কি বড় ছোট গিয়ারটা মূলত আসলে ডিপেন্ড করবে কোনটার কম শক্তি প্রয়োগ করে বেশি পরিমাণ কাজ করায় না আদায়। কারণ মূলত এই ড্রাইভার গিয়ারটা যুক্ত থাকে মোটর শ্যাফটের সাথে। আর সাধারণত গিয়ারটা কী কারণে ব্যবহার হয় আমরা এর আগে টিউটোরিয়ালে দেখে আসছিলাম। সাধারণত স্পিড বাড়ানোর জন্যে, স্পিড কমানোর জন্যে। সাধারণত যত বেশি স্পিড দেব তত আমার কম শক্তি লাগবে। কেন? ওই যে ড্রাইভার গিয়ারটার যে সাইজ বড়। তো এখান থেকে মোটামুটি আমরা গিয়ার সম্পর্কে একটু ভালো একটা ধারণা পেলাম। এখানে আমি কিছু সাবটাইটেল এখানে দেওয়া আছে, সেটা এই ড্রাইভার আর ড্রাইভেন গিয়ারের এই যে অনুপাতটাকে বলে হচ্ছে গিয়ার রেশিও। যত গিয়ার রেশিও হবে তত কি হবে, গিয়ার ট্রেনের সাইজটা হয়ে যাবে ছোট। তো এখন গিয়ার রেশিও বা গিয়ারের অনুপাত বলতে আসলে কি বোঝায়? কোনো ভগ্নাংশের উপরের অংশে যদি থাকে ড্রাইভেন গিয়ার কিংবা ফলোয়িং গিয়ারের দাঁত সংখ্যা এবং তার নিচে হর হিসাবে যদি থাকে ড্রাইভার গিয়ার এর দাঁত সংখ্যা, এটার অনুপাতটাকে আমরা বলবো হচ্ছে গিয়ার রেশিও। তো এখানে যেমন দেখতেছি যে ড্রাইভার গিয়ারে আছে দাঁত সংখ্যা কয়টা? 20টা, তাহলে 20। আর ড্রাইভেন গিয়ারে দাঁত সংখ্যা আছে কয়টা? 10টা। তার মানে এখন আমাদের এখানে অনুপাতটা কত হবে? 10/20 অর্থাৎ 1:2। কিংবা এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে পরে আমরা এখানে পাবো 0.5। এটাই হচ্ছে গিয়ার রেশিও। তো গিয়ার রেশিওটা যত বেশি হবে তত সুবিধা, কারণ যত বেশি গিয়ার রেশিও হবে তত আমার কম এনার্জি পাবো কিংবা এনার্জি ইনপুট করতে হবে কিন্তু আউটপুট হিসাবে বেশি পাবো। এখন যদি তার উল্টা ঘটনা ঘটে, অর্থাৎ ড্রাইভার গিয়ারই সাইজ ছোট, ড্রাইভেন গিয়ার অর্থাৎ ডান পাশের গিয়ারটার সাইজটা বড়, তার মানে কি ডান পাশের গিয়ার অর্থাৎ ড্রাইভেন বা ফলোয়ার গিয়ারকে একবার ঘোরাতে কিন্তু ড্রাইভার গিয়ারকে বেশ কয়েকবার ঘুরতে হবে। তো আমরা বেসিক্যালি মেশিন কী জানি? 2 ধরনের হয়, একটা হচ্ছে সিম্পল মেশিন আর একটা হচ্ছে কম্পাউন্ড মেশিন। সিম্পল মেশিনগুলো আমরা বেশ কয়েকটা জানি, স্ক্রুড্রাইভার কিংবা প্লাস কিংবা দেখা যাচ্ছে হাতুড়ি, এগুলোকে আমরা সিম্পল মেশিন বলি। আর মেশিনের কাজকে যেটা আমাদের যে কোনো কঠিন কাজকে অনেক সহজে সম্পাদিত করতে পারে সেগুলোকে আমরা বলি মেশিন। সিম্পল মেশিনের কয়েকটা উদাহরণ বলা যায়, লিভার, তারপরে পুলি, যে পুলি নিয়ে আজকের আমাদের আলোচনার পরে, তারপরে ইনক্লাইন্ড প্লেন অর্থাৎ ঢালু কোনো সমতল, তারপরে ওয়েজ অর্থাৎ ত্রিভুজ আকৃতির কোনো শেপ, কিংবা স্ক্রু, এগুলোকে আমরা সিম্পল মেশিন বলি। আর এবার চলে আসবো কমপ্লেক্স বা কম্পাউন্ড মেশিন, যেখানে 2 বা ততোধিক সিম্পল মেশিন অ্যাড করা অবস্থায় থাকে সেগুলোকে বলে কমপ্লেক্স মেশিন। কিংবা একবারও আমরা বলতে পারি যেখানে একটা পুলি ব্যবহার করা হবে সেটা সিম্পল মেশিন, আর যেখানে 2 বা ততোধিক পুলি ব্যবহার করা হবে সেটাকে আমরা বলবো কমপ্লেক্স মেশিন। তার একটা উদাহরণ হচ্ছে সিজর্স অর্থাৎ কাঁচি, তারপরে হুইল ব্রো অর্থাৎ যেটা নিয়ে ময়লা নিয়ে যাওয়া হয়, কিংবা হচ্ছে যেটা ড্রিল মেশিন, যেটা প্রতিনিয়ত আমরা বিভিন্ন ইলেকট্রিক মিস্ত্রির হাতে দেখি, এগুলো হচ্ছে কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড মেশিন। তো সিম্পল মেশিন আর কমপ্লেক্স মেশিনটা আমাদের একটু বোঝা দরকার এই কারণে, কারণ এই দুটো বুঝলে পরেই এর সাথে একটা রিলেশন চলে আসছে পুলি, যেটা আমাদের হচ্ছে আলোচনার বিষয়।
তো আমরা পুলি সম্পর্কে এর আগে যতদূর বলেছিলাম সেটা হচ্ছে কি, একটা গোলাকার বৃত্তাকার অংশ থাকবে, যে অংশটায় কোনো খাঁজ কাটা থাকবে না, থাকলেও সামান্য একটা সেন্টার খাঁজ থাকবে, যে খাঁজটার মাধ্যমে বেল্টটা পুলিটাকে ঘোরাতে পারে। তো সেই পুলি নিয়ে এখন আমরা আলোচনা করব। তো এখানে আমরা দেখা যাচ্ছে একটা পুলি, এই যে গোল শেপটার সেন্টার দিয়ে যেটা লম্বা দণ্ড চলে যাচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে শ্যাফট। সেটা ক্র্যাঙ্ক শ্যাফট হতে পারে, বটম শ্যাফট হতে পারে। এই পুলির আর এক নাম কিন্তু আমরা বলতে পারি হুইল বা চাকা। আর মধ্যেখান দিয়ে যেটা গেছে সেটাকে আমরা অ্যাক্সেল, অক্ষ, শ্যাফট। আর পুলির ভিতরে একটা দাগ থাকে, খাঁজ কাটা একটা জিনিস থাকে যেটাকে বলে গ্রুপ, যে গ্রুপের ভিতর দিয়ে আসলে যাতায়াত করতে পারে বেল্ট। তো পুলি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফিক্সড পুলি হতে পারে আর একটা হচ্ছে নর্মাল বা সিম্পল পুলি হতে পারে। ফার্স্ট আমরা ফিক্সড পুলি নিয়ে আলোচনা করব। যে পুলিটা সাধারণত যেখান থেকে ঝুলানো হবে তার সাথে ফিক্সড হিসাবে যুক্ত থাকে সেটাকে আমরা বলবো ফিক্সড পুলি। সেই ফিক্সড পুলির সমস্যা কি, আমরা যদি কোনো বস্তুকে উপরে তুলতে চাই তাহলে আমাদের ফোর্সটা দিতে হবে নিচের দিকে। তো এই ফিক্সড পুলির মাধ্যমে আমরা অনেক ভারী বস্তুকে অনেক কম এনার্জি প্রয়োগ করে উপর থেকে নিচ থেকে উপরে নিতে পারি। এখানে মনে রাখতে হবে বস্তুটাকে যেদিকেই নেই ফোর্সটা দিতে হবে তার অপোজিট সাইডে। যদি আমরা ব্যবহার করি ফিক্সড পুলি, যার এক সাইডটা ফিক্সড থাকবে। এই ফিক্সড পুলির সাথে নর্মাল পার্থক্যটা দেখি, আমরা যদি কোনো বস্তুকে নিচ থেকে উপরে তুলতে চাই তাহলে আমাদের কি হয়, ফোর্সটা সবসময় উপরের দিকে দিতে হয়। কিন্তু পুলি ব্যবহার করলে কোনো বস্তুকে নিচ থেকে উপরে তুলতে গেলে ফোর্সটা দিতে হয় নিচে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম। তো ফিক্সড পুলির এই উদাহরণটাই দেওয়া হচ্ছে, যে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে হাত দিয়ে তুললে নিচ থেকে উপরে ফোর্স দিতে হয়, আর এখানে পুলির মাধ্যমে তুললে ফোর্সটা নিচের দিকে দিতে হয়, যেটার ফলে আমাদের পরিশ্রম কমে যায়। ঠিক এইভাবেই কিন্তু পুলির পরে বেল্ট যাতায়াত করে আসলে কম শক্তি প্রয়োগ করে পুলিগুলাকে ঘোরায় মেশিনটাকে রানিং অবস্থায় রাখে। তো আমরা মূলত আলোচনা করতেছি পুলির বিভিন্ন প্রকার সম্পর্কে। তো ফিক্সড পুলি নিয়ে আলোচনা করা হলো। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা পুলি, কিন্তু এটা ফরমেশন অনুযায়ী, টাইপ অনুযায়ী আলাদা, সেটা হচ্ছে মুভেবল পুলি। মুভেবল পুলির মূল বিষয় হচ্ছে, এর আগে যেরকম কোনো বার বা দণ্ডের সাথে পুলিটা ফিক্সড ছিল, এখানে দেখা যাচ্ছে বার বা দণ্ডের সাথে পুলিটা যুক্ত নয়, বরঞ্চ সেখানে কোনো বেল্ট কিংবা কোনো দড়ির মাধ্যমে পুলিটা ঝুলন্ত অবস্থায় আছে। এই পুলিটা কিন্তু এই দড়ি বরাবর উপর নিচে যাতায়াত করবে, যেটা আমরা দেখতেছি উপরের পার্টে একটা বার বা বিম আছে, নিচের পার্টে কি আছে, এই যে লাইনটা দিয়ে দেখানো হচ্ছে কোনো দড়ি কিংবা বেল্ট, আর এই যে গোল যে চাকতিটা সেটাকে আমরা বলি পুলি। যেহেতু এটা ফিক্সড না সেহেতু আমরা এটাকে কি বলবো, মুভেবল পুলি। এখন প্রশ্ন চলে আসতে পারে যে আমাদের ফিক্সড পুলি থাকা অবস্থাতেও কেন বিজ্ঞানী কিংবা যারা এটা নিয়ে গবেষণা করেছে তাদের মুভেবল পুলিটা আবিষ্কার করতে হলো। সাধারণত যে কোনো বৈজ্ঞানিক ভিত্তির মূল উদ্দেশ্য থাকে পুরাতন বাদ দিয়ে নতুন আনা, কারণ পুরাতনের হয়তো কোনো লিমিটেশন থাকে যে জন্য নতুন আনার প্রয়োজন পড়ে। তো ফিক্সড পুলিতে আমরা দেখেছিলাম কি ফোর্সটা আমাদের নিচে দিতে হয়, কিন্তু যেটা মুভেবল পুলি আমরা অনায়াসেই বুঝতে পারতেছি ফোর্সটা দিতে হচ্ছে কোথায়, উপরের দিকে। এটাই হচ্ছে দুই পুলির ভিতরে বেসিক পার্থক্য। তো এখন একটাই নিচে দেবো একটাই উপরে দেব, তার সুবিধাটা কি, একই কিন্তু কাজ, যে কি বস্তু নিচে আসে সেটাকে উপরে তোলা। যদি ফিক্সড পুলি হয় ফোর্স নিচে দেবো, আর যদি মুভেবল পুলি হয় ফোর্স উপরে দেবো। কিন্তু পুলি কিন্তু পুলির কাজে করতেছে, অর্থাৎ কম শক্তিতে বেশি কাজ।